আজকে আমরা হিমাদ্রি কিশোর দাশগুপ্তের একটা বেশ অন্যরকম রহস্য গল্প নিয়ে কথা বলবো, ড্র্যাগনের মুখোশ। মানে পুরনো কলকাতার গলি থেকে রহস্যটা একেবারে অন্য জায়গায় চলে যায়। হ্যাঁ, ঠিক। গল্পটা জড়িয়ে আছে সায়কত আর তার প্রতিবেশী বিশুমিত্রকে নিয়ে। উনি আবার মুখোশ জমান, মানে সংগ্রাহক আর কি। তো আমাদের আজকের আলোচনাটা শুধু ঘটনাগুলো জানা নয়, বরং ওই মুখোশটাকে ঘিরে যে রহস্য তার গভীরে একটু ঢোকার চেষ্টা করা, তাই তো? একদম। এর পেছনের ভাবনাগুলো, মানে নৈতিক দিকগুলো একটু ছুঁয়ে দেখা। গল্পের শুরুতেই তো বেশ চমক। বিশুমিত্র ফিরছেন ভারত-ভুটান সীমান্ত থেকে, আর সঙ্গে এনেছেন একটা অদ্ভুত মুখোশ। হ্যাঁ, দ্রাকো বলে এক আদিবাসী উপজাতির মুখোশ। ওরা নিজেদের ড্র্যাগন বংশের মনে করে, আর মুখোশটাকে খুব পবিত্র মানে। আর ফিরেই উনি মুখোশটা সায়কতের কাছে রাখতে দিলেন কয়েকদিনের জন্য। এখান থেকেই কি গোলমালের শুরু? মনে তো হয়। দেখুন, বিশুমিত্র একজন অভিজ্ঞ সংগ্রাহক। তার তো জানার কথা যে এই ধরনের জিনিসের একটা সাংস্কৃতিক গুরুত্ব আছে। ঠিক। সেটা জেনেও আনলেন, আবার সায়কদের কাছে রাখলেন। এটা কি শুধু সেফটির জন্য, নাকি কোনো বিপদের গন্ধ পাচ্ছিলেন? অথবা হয়তো এমনিই দেখাতে চেয়েছিলেন, কে জানে। কিন্তু এরপরই তো সব অদ্ভুত ঘটনা শুরু হলো। হ্যাঁ, প্রথম রাতেই সায়কতের কানে এলো বিশুমিত্রর বাড়ি থেকে একটা একটা চিৎকারের শব্দ, বেশ জোরালো। আর পরের দিন সকালে ভাবুন, কনকনে শীতের মধ্যে কোকিলের ডাক। এটা তো হতেই পারে না। একদমই না। এই অস্বাভাবিকতাই তো গল্পের মোড় ঘোরাচ্ছে। শীতকালে কোকিলের ডাক তো শুধু নিয়ম বিরুদ্ধ নয়, এটা একটা ইশারা যে কিছু একটা ঠিক নেই। আর সায়কত যখন জিজ্ঞেস করল, তখন বিশুমিত্র কেমন অসুস্থতার ভান করলেন, রুক্ষ ব্যবহার করলেন। ঠিক, এই ব্যবহারটাই তো সায়কতের মনে প্রথম সন্দেহ জাগায়। লেখক আসলে পরিবেশ আর চরিত্রের এই পরিবর্তনগুলো দিয়েই রহস্যটা বানাচ্ছেন। সন্দেহটা আরও বাড়ে যখন সায়কতের অফিসের এক সহকর্মী মনে করিয়ে দেয় যে, আরে, শীতকালে কোকিল ডাকে নাকি? অসম্ভব। হ্যাঁ। পরের রাতে সায়কত আবার দেখছে বিশুমিত্র বারান্দা থেকে উঁকি মারছে, আর আবার সেই চিৎকার। উকি মারছে, মানে সায়তের ঘরের দিকে। হ্যাঁ, আর তারপর পাশের বাড়ির লোক যা বলল, সেটা তো আরও ভয়ের। বলল যে বিশুমিত্রর বাড়ি থেকে নাকি দুদিন ধরে নানা রকম পশু পাখির ডাক শোনা যাচ্ছে। এই দেখুন, পশু পাখির ডাক, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ক্লু। তাই তো। শুধু রহস্য বাড়ছে না, বরং ভাবাচ্ছে যে কে করছে এই শব্দগুলো, কেন করছে, ভয় দেখানোর জন্য নাকি অন্য কিছু। মানে ব্যাপারটা শুধু বিশুমিত্রর অসুস্থতা নয়, আরও অনেক গভীর। অবশ্যই। আর ক্লাইম্যাক্সটা এলো তৃতীয় রাতে। এটা তো সাংঘাতিক। সায়কত দেখছে যাকে সে বিশুমিত্র ভাবছে, সে বড়শিতে টর্চ বেঁধে ওর ঘরে মুখোশটা খুঁজছে। ভাবা যায়, বড়শিতের টর্চ, কি মরিয়া চেষ্টা। হ্যাঁ, আর তখনই আবার চিৎকার। এবার আর সায়কত থাকতে না পেরে মুখোশটা নিয়েই গেল বিশুমিত্রর বাড়ি, মুখোমুখি হবে বলে। আর এই মুখোমুখি হওয়ার পরেই তো পুরো জটটা খুলে গেল, তাই না? হ্যাঁ, যাকে সায়কত এতদিন বিশুমিত্র ভাবছিল, সে তাকে নিয়ে গেল বাড়ির নিচে একটা তালা দেওয়া ঘরে। আর সেখানে আসল বিশুমিত্র দড়ি দিয়ে বাঁধা অবস্থায় পড়ে। মাই গড! তাহলে তাহলে এতক্ষণ যে ছিল সে কে? সে তখন নিজের মুখ থেকে একটা ল্যাটেক্সের মুখোশ খুলে ফেলল। ল্যাটেক্সের মুখোশ? হ্যাঁ, জানা গেল সে আসলে দ্রাকো থুপা, ওই দ্রাকো উপজাতিরই একজন। সে এসছে তাদের পবিত্র মুখোশটা ফেরত নিতে, যেটা আসল বিশুমিত্র চুরি করেছিল। হ্যাঁ, অন্যায়ভাবে সংগ্রহ করেছিল আর কি। আর ছদ্মবেশটা দেখুন, একেবারে আসল বিশুমিত্রের মুখের আদলে তৈরি। তার মানে ওই অদ্ভুত পশু পাখির ডাক, চিৎকার, সব এই দ্রাকোথুপার কাজ। হ্যাঁ, আসল বিশুমিত্রকে তো বন্দী করে রেখেছিল। সম্ভবত তাকে ভয় দেখাতে বা অন্য প্রতিবেশীদের দূরে রাখতেই ওই নানা রকম পশুর ডাক নকল করছিল সে। আচ্ছা, এটা তার প্ল্যানের অংশ ছিল। অবশ্যই। মুখোশটা উদ্ধার করে নিরাপদে পালানো। শেষমেশ তো সায়কত আসল বিশুমিত্রকে বাঁচায়, আর দ্রাকোথুপা তার জিনিস নিয়ে চলে যায়। তার মানে গল্পটা শুধু একটা ডিটেকটিভ গল্প নয়, এখানে পরিচয় লুকোনো, ছদ্মবেশ, আর তার থেকেও বড় কথা, একটা সংস্কৃতির পবিত্র জিনিসের অধিকারের প্রশ্ন জড়িয়ে আছে। একদম ঠিক। গল্পটা আমাদের একটা নৈতিক প্রশ্ন সামনে দাঁড় করায়। একদিকে বিশুমিত্রর মতো সংগ্রাহকের নেশা, যা অনেক সময় অন্যের সংস্কৃতির প্রতি সম্মান দেখায় না। হ্যাঁ,
আর অন্যদিকে দ্রাকোথুপা, যে নিজের সম্প্রদায়ের ঐতিহ্য রক্ষা করতে মরিয়া। এই যে সংগ্রহের নেশা আর লুট করা, এর মধ্যেকার সূক্ষ্ম রেখাটা কোথায়? এটাই হয়তো সবচেয়ে বড় প্রশ্ন। যখন একটা জিনিস শুধু কালেকশন পিস নয়, একটা পুরো জাতির বিশ্বাস বা আত্মপরিচয়ের অংশ, তখন তাকে তার জায়গা থেকে সরিয়ে আনাটা কতটা ঠিক? এই প্রশ্নটা কিন্তু থেকেই যায় গল্পটা শেষ হওয়ার পরেও। মানে ব্যক্তিগত শখ বা সংগ্রহের ইচ্ছা যখন একটা গোষ্ঠীর ভাবাবেগকে আঘাত করে, সেই সংঘাতের সমাধান কি হতে পারে? সত্যিই ভাবার মতো বিষয়। হয়তো এর কোনো সহজ উত্তরও নেই।